সবাই মেনে নিয়েছে যে বাঁচবো না। একটা পর্যায়ে তো আমাকেও মেনে নিতে হয়েছে যে আমিও বাঁচবো না। তখন স্যার আল্লাহকে একদিন বলেছিলাম যে এত কষ্ট না দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার তো আর পৃথিবীতে কিছু নাই, আমার আর পাওয়ারও কিছু নাই। ময়না আক্তার উনি একেবারে খুলনা থেকে এসছেন। সত্যিকার অর্থে বলতে উনি যে আসার সাহস করেছেন, আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি ভীষণ অসুস্থ এবং ওনার গল্পটা আসলে উনি কতটা বলতে পারবেন আমি জানি না, তবে আমি ওনাকে হেল্প করব, কারণ আমি ইতিমধ্যে গল্পটা শুনেছি। সেটা আমি অনেকটা বলার চেষ্টা করব। শুরুতে একটু শুধু বলে নেই যে এই আপুকে কোনো এক সময় তার ফুসফুসের সমস্যা দেখা দেওয়ার কারণে ডাক্তার বলে দিয়েছিল যে আমাদের আর কিছু করার নেই, বাড়ি চলে যান। এবং এই আপু এক সময় বাড়িতে চলে যান এবং মৃত্যুর প্রহর গুনছিলেন। উনি একটা ফেসবুক আইডি ইউজ করতেন, সেই আইডিটাও বন্ধ করে দিয়েছিলেন যে আর কি হবে, আমি তো মরেই যাব, শুধু শুধু সে আইডিটা ব্যবহার করে কী লাভ। এবং ভাগ্যের একটা এরকম একটা সময়, এরকম একটা একাকিত্বে যে মানুষটার দিন রাত কাটে একেবারে চার দেয়ালের মাঝখানে, সে মানুষটা একসময়, এবং উনি নামাজ কালাম পড়তেন, ইউটিউবে বিভিন্ন কোরআন তেলাওয়াত শুনতেন, সেরকম একটা পর্যায়ে তিনি আমাদের প্ল্যাটফর্মের খোঁজ পান এবং একটা লাইন ওনাকে ভীষণভাবে উজ্জীবিত করেছে। উনি বলছিলেন যে চাকরি করব না, চাকরি দেব, এরকম আমার একটা ভিডিও দেখে ওনার মধ্যে একটা উৎসাহ তৈরি হয়, দেখি কি আছে এখানে। এবং সেই দেখা দেখি করতে গিয়ে উনি আবার নতুন করে ফেসবুক আইডি খোলেন এবং সেখানে উনি আমাদের প্ল্যাটফর্মটা খুঁজে বের করেন এবং প্রতিনিয়ত আমাদের এই কর্মশালাগুলো উনি করতে থাকেন। করতে করতে এক পর্যায়ে ওনার কাছে মনে হয়েছে যে আমাকে দিয়ে এখনও কিছু সম্ভব, যদি মরে যাই, সবাইকেই মরতে হবে, যে কোনো দিন মরতে হবে, কিন্তু কিছু একটা করে যাই। এখন উনি ব্যবসা করছেন, মাশাআল্লাহ ভালো করছেন। এবং সবচেয়ে বড় কথা, যে অনুপ্রেরণাটা আমাকে আজকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে, অনুপ্রাণিত করেছে, সেটা হচ্ছে উনি এখন বাঁচতে চান। উনি এখন নিজে কিছু করে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য বাঁচতে চান। কারো উপায় হয়ে, কারো বার্ডেন হয়ে উনি নিজেকে সেভাবে দেখতে চান না। সো এরকম একটা অবস্থায় আমি ওনাকে আমন্ত্রণ জানাই ওনার গল্পটা শোনার পরে, যে উনি নিজে কিছু যদি বলতে পারে, যতটুকু বলতে পারে আমরা শুনবো। মানে আপনি যতটুকু পারেন বলবেন, এর বেশি কিছু বলার দরকার নেই। শুধু যদি একটু বলেন যে আপনার কথা অনেকটুকু আমি বলে দিয়েছি, তবুও একটু যদি বলেন যে আপনার শারীরিক অবস্থার কথা আমরা জানি, আপনাকে ডাক্তার কি বলেছে এবং এর পরবর্তী সময়টা আপনার কীভাবে কেটেছে। সো আসলে এই প্ল্যাটফর্মটার খোঁজ পাওয়ার পর আপনার জীবনটা যে বদলে গেছে এটা আমরা বুঝতে পারছি, বা আপনি হয়তো এখন আবার আপনি বলেছেন যে আমি বাঁচতে চাই এখন, এই যে একটা, এবং এইটা কি আপনার যে রোগটা একটু যদি বলেন, এটা কি চিকিৎসা করা সম্ভব না, সেটা একটু বলবেন। আর এই প্ল্যাটফর্মটা আসলে আপনাকে কতটা বদলে দিয়েছে, কতটা সাহস দিয়েছে, কতটা বাঁচতে শিখিয়েছে, সেটা একটু বলবেন। ধন্যবাদ স্যার। আসলে খুব ইচ্ছা ছিল যে এখানে আসবো, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি আসবো, আর ভাবতাম যে এই অবস্থায় হয়তো আসতে পারবো না, কিন্তু সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার, ডাক্তারদের কথা অনুযায়ী আমার যে অসুখটা হয়েছে, এটার নাকি চিকিৎসা এখনও পৃথিবীতে কোথাও শুরু হয়নি। ওনারা আমাকে যতটুকু চিকিৎসা দিতেন, মানে নেট ঘেটে আমার কাছ থেকে লক্ষণ শুনে সেই উপরে মানে নির্ভর করে আন্দাজ মতো একটা চিকিৎসা ওনারা দিতেন, কিন্তু সেই চিকিৎসাটা খুব একটা কাজে লাগতেছিল না, যার জন্য আমার অবস্থাটা খুব দ্রুত খারাপ হয়ে যায়। তারপরে একটা পর্যায়ে তারা ছেড়ে দেয় যে তাদের কাছে আর সম্ভব না, বাসায় নিয়ে যান, এভাবে যে কদিন থাকে বাড়িতে যেতে। তো তখন বাসায় চলে আসি, তারপর থেকে বাসায় থাকি। এক ঘরের মধ্যে 24 ঘন্টা থাকা, একে তো অসুস্থতা, তারপরে সব কিছু মিলে
মানে সবাই মেনে নিয়েছে যে বাঁচবো না, একটা পর্যায়ে তো আমাকেও মেনে নিতে হয়েছে যে আমিও বাঁচবো না। তখন স্যার আল্লাহকে একদিন বলেছিলাম যে এত কষ্ট না দিয়ে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার তো আর পৃথিবীতে কিছু নাই, আমার আর পাওয়ারও কিছু নাই। কিন্তু আজকে স্যার আমি যখন একটু আগে আপনার জন্য অপেক্ষা করতেছিলাম যে স্যার কখন আসবে, তখন আমি ভাবতেছিলাম যে ওই কথাটা আমি কেন বলছিলাম, আমার এখনও অনেক কিছু পাওয়ার আছে পৃথিবীতে। আস্তে আস্তে বলেন। আর স্যার আমি প্ল্যাটফর্মে যখন যুক্ত হওয়ার পর একটা ডিপ্রেশন সবসময় থাকতো, স্বাভাবিক। কিন্তু স্যার একটা মানে মজার কথা কি, যখন আমি খুলনা মেসেঞ্জার টিমে যুক্ত হই, মানে আমি মনে করি এখন আমার দ্বিতীয় পরিবার খুলনা টিম। ওইখানে স্যার যারা দায়িত্বশীল আছেন, রহিমা সীমা, পূজা, কেমন আপু, লিটন ভাইয়া, রাসেল ভাইয়া, প্রতুলদা, অপু ভাইয়া, মানে আমার মনে হয় এটা যদি আমার পরিবার হয়, এনারা আমার অভিভাবক। এতটা ভালোবাসা, এতটা আগলে তারা রাখতে পারে, এটা আমি স্যার এখানে না আসলে আমি বুঝতাম না। আমি স্যার এখানে আসছি, আমি কিন্তু কোনো আত্মীয় স্বজনের বাসায় উঠিনি। এই যে রিফাত আপুর বাসায় উঠছে, উনি কিন্তু আমার কেউ না, শুধুমাত্র গ্রুপে পরিচিত। সে আমাকে নিয়ে এ পর্যন্ত নিয়ে আসছে 24 ঘন্টা। মানে আমি যে আম্মুর কাছ থেকে দূরে আছি মনে হচ্ছে না স্যার। এনারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে মানে এভাবে মানে নিজের মা ছাড়াও যে কেউ পরিবারের মতো আগলে রাখতে পারে, এটা স্যার খুলনা টিমে যুক্ত না হলে আমি জানতাম না। যখন আপনি ভেবেছিলেন যে আপনার পৃথিবী অন্ধকার হয়ে আসছে, ছোট হয়ে আসছে, আর কোনো নিশ্চয়তা নাই, একটা মানুষের মৃত্যু জেনে যাওয়া এটা অনেক কষ্টের। যদিও একটা মানুষ যে কোনো মুহূর্তেই মারা যেতে পারে, একটা সুস্থ মানুষও যে কোনো সময় মারা যেতে পারে, কিন্তু একটা মানুষ যখন নিশ্চিতভাবে জেনে যায় যে আমার আর কোনো হোপ নাই, এটা অনেক কঠিন। এটা আসলে খুব একটা বলে বোঝানো যায় না। তখন আপনি এইখানে যুক্ত হয়ে এইখানকার যে কর্মশালাগুলো, এটা আপনাকে কতটা পরিবর্তন করেছে বা কতটা সাহস দিয়েছে? পরিবর্তন করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনি এখন বলতে চাচ্ছেন যে আমাকে দিয়েও কিছু সম্ভব, আমিও বাঁচতে চাই, সে কথাটা আপনি বলছেন, তবু আপনার মুখ থেকে একটু শুনতে যাচ্ছি। স্যার আমি 12তম ব্যাচে রেজিস্ট্রেশন করি, তারপর আপনার সেশনগুলো সব কমপ্লিট করার পর তখন চিন্তা করলাম, স্যার চিন্তা না মানে মন থেকেই যেন একটা আশা জেগে গেছে তখন যে আমাকেও কিছু একটা করতে হবে, আমি কিছু একটা করতে চাই। কিন্তু কথাটা কাউকে তো স্যার শেয়ার করার মতো না, যে মানুষটা শুয়ে থাকে সে কী করতে চায়, এটা তো বললে সবাই হাসবে, আর হাসেও স্যার। ফার্স্টের দিকে সবাই সেটাই করছে। তারপর স্যার মারা যাবো বলে তো আইডিটা 5 বছরের একটা পুরনো আইডি ছিল, আইডিটা আমি নিজে হাতে ডিলিট করে দিয়েছি স্যার। আপনার এই শিক্ষাগুলো যখন নিজের মধ্যে কাজ করতো তখন আবার নতুন করে আইডি খুলে তারপর স্যার এখন কিছু একটা করতে হবে ভাবতাম, কিন্তু কি করতে হবে এটা চিন্তা করতে করতে স্যার শপাপ নামের একটা গ্রুপ আছে, ওনাদের একটা অ্যাড আমার মেসেঞ্জারে আসে। তো এখানে ওনাদের সাথে যুক্ত হওয়ার পরে ওনাদের ওয়েবসাইট থেকে কিছু প্রোডাক্টের ছবি নিয়ে আমি আমার আইডিতে পোস্ট করি। তার প্রায় 15-20 দিনের মতো পোস্ট করতে থাকার পর হঠাৎ টুকটাক করে অর্ডার আসতে শুরু করে। তো বেশ ভালোই অর্ডার আসতেছিল, কিন্তু হঠাৎ একদিন একটা কাস্টমার কমপ্লেন করলো যে আপনাদের প্রোডাক্ট অনেক বাজে, কিন্তু তাদের সাথে যোগাযোগ করার মতো মানে শপাপরা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। তো বললাম যে এটা তো সম্ভব না, কোনো মতে কাস্টমারকে খারাপ জিনিস তো দেওয়া যাবে না। তারপর এখান থেকে আমি লিভ নিলাম যে এখানে আর কাজ করব না। কিন্তু স্যার তখন তো আর থেমে যাইতে আর মন রাজি না, কিছু একটা করতেই হবে। স্যার আমি মারা যাব বলে আমি সবাইকে বলে রাখছিলাম যে আমি কিছু টাকা রেখে গেছি, ওইটা দিয়ে আমার দাফন কাফন করো, সেই টাকাটা সময় আমি শুধু অর্ডারগুলো তোমাকে কিনে দেবো। বললো ঠিক আছে। শুরু করলাম স্যার। ওখানে যে মূলধন যা ছিল সব কিছুই আমার শেষ হয়ে গেল স্যার, আবার জিরোতে চলে গেল। কি স্যার আপনার সেশনগুলো যখন পড়তাম বা ভিডিওগুলো দিতাম দেখতাম, আমার শুধু মনে হতো যে
আমি মনে হয় আপনার সাথে কথা বলতেছি, আপনি মনে হয়। তো সেইটা থেকে আমি তখন আমাদেরই তখন প্ল্যাটফর্মের অনেকের সাথে পরিচিত হয়ে গেছি যারা একটু বিশ্বস্তভাবে কাজ। তারপর থেকে স্যার ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আমি শুনেছি গিয়ে জামদানি ড্রেস, সব মেয়েদের সব ড্রেস, দুবাই, দুবাইয়ের লোকজন আপনার সাথেও আছে। এনিওয়েজ, ভেরি গুড। মানে আপনি লাস্ট 30 সেকেন্ডে বা 1 মিনিটে যদি কিছু বলতে চান, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে, চিন্তা করে রাখেন। যদি কিছু ওভারঅল আপনি বলতে চান আপনার সম্পর্কে, বা আমাদেরকে কিছু বলতে চান, বা মেয়েদেরকে কিছু বলতে চান, ছোট্ট করে 1 মিনিটে বলতে পারেন। স্যার, জীবনে যে পরিস্থিতি আসুক হাল ছেড়ে দেওয়া যাবে না। স্যার, একটা আশা যতক্ষণ থাকবে মানুষ ততক্ষণ বেঁচে থাকবে। স্যার, আমার পেজের নাম স্যার আবিশাম। আমার খুব ইচ্ছা যে যত নামি দামি ব্র্যান্ডের তালিকা আছে সেখানে যেন আমার নামটাও থাকে ওখানে, এটা আমার খুব ইচ্ছা স্যার। ইনশাআল্লাহ, আমাদের দোয়া থাকলো আপনার জন্য।